আজকের গল্প গল্পদাতুর আসর। গল্পের লেখিকা কৃষ্ণা দাস সেন। মতিবাবু হনহন করে হাঁটছেন। প্রতিদিনই তিনি সকালে হাঁটেন, কিন্তু আজ তাঁর হাঁটার উদ্দেশ্যটা একেবারেই অন্য। অন্যদিন খুব ভোরে হাঁটতে হাঁটতে হিসেব করে নেন আজ সারা দিন কি কি কাজ আছে তাঁর। আঙুল গুনে ঠিক করে নেন কাজের সংখ্যা ও কি কি করবেন। একটা বিস্কুট দিয়ে চা খেয়ে দুধ আনতে বেরিয়ে পড়েন। ফিরে এসে কিছু খেয়ে থলিটা নিয়ে বাজারে যান। বাজার বাড়িতে নামিয়ে দিয়ে দুধ আনতে যান। এছাড়াও আছে নানান তারিখে বিল জমা দেওয়া। যেহেতু বিলগুলি মতিবাবুই দেন, তাই সঠিক তারিখে বিল জমা দেওয়ার দায়িত্বও তাঁর। ছেলেই অবশ্য টাকাটা দেয়। তার প্রাইভেট কোম্পানির চাকরি ছিল। চাকরি শেষে বেশ কিছু নগদ টাকা পাওয়া গিয়েছিল পেনশনের বদলে। ছেলেকে দিতে তড়িঘড়ি সে টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়েছে। মতিবাবু জানেন না সে টাকার কতটা ফিক্সড অথবা কতটা সেভিংসে আছে। খোকন বলেছে, তুমি আমার বাবা, কাজেই তোমার দেখাশোনার সব ভার আমার। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। সারা জীবন তো ওই চিন্তা করেই অনেক কষ্ট করলে। এবার নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরে বিশ্রাম নিয়ে দিনগুলো কাটাও। বৌমাও তাতে উৎসাহের সাথে সায় দিয়েছিল। পৃথিবীটাকে তার বড় সুন্দর লেগেছিল। নির্দিষ্ট সময়ে খেয়ে না খেয়ে তড়িঘড়ি অফিস যাওয়া নেই। অফিস গিয়ে বড় সাহেবের গম্ভীর মুখ দেখার দুশ্চিন্তা নেই। এখন বাড়িতে শুধু বিশ্রাম আর বিশ্রাম। অবশ্য যখন ইচ্ছা হবে কিছু কাজের ভার, তখন হাসি মুখে নেওয়া। বছর চারেকের নাতি বিল্টুর সাথে সময়টা কাটাতে তার বড় ভালো লাগে। খোকনের শৈশবটাকে যেন হাতে পান বিল্টুর সান্নিধ্যে। স্ত্রী সরলাকে হারান খোকনের 10 বছর বয়সে। সেই থেকে মা হারা ছেলেটাকে বুকে করে বড় করেছেন একা হাতে। সব তিনি করেছেন বড় আনন্দে। তিনি একাধারে খোকনের মা বাবা হয়ে উঠেছিলেন। এ সংসারে বৌমার অনুরোধে তিনি প্রতিদিন দুধ টানেন। একদিন দুধ আনতে গিয়ে দেখেন দুধের ডিপোর লোকটা ডিপো খোলেনি। খানিক পরে ছুটতে ছুটতে এসে দরজা খুলল, তাই বেশ খানিকটা দেরি হলো। বাড়ি ফিরে বৌমা এমনভাবে তাকালো যে মতিবাবুর খুব অপরাধ বোধ জাগল। বলতে গেলেন, বৌমা দুধ আনতে দেরি হলো কারণ। বৌমা গম্ভীর হয়ে হাতটা তুলে বলল, কিছু শোনার সময় নেই আমার বাবা, আপনি যান। মতিবাবুর সেই প্রথম রঙিন অবসর জীবনের উপরে বিবর্ণতার ছোঁয়া লাগলো। ক্রমশ পরিস্থিতি বিরূপ হতে লাগলো। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেই দুধ আনার সাথে বাজার করার দায়িত্ব নিয়ে নিলেন। ধীরে ধীরে বিভিন্ন বিল জমা দেওয়ার দায়িত্ব। কিন্তু কিছুতেই মন ভরে না বৌমার। আর খোকন, সে বুদ্ধিমানের মতো সংসারে পাঁকাল মাছ। মতিবাবু তাঁর প্রতিটি কাজের মধ্যে বৌমার অসহিষ্ণুতা দেখতে পাচ্ছিলেন। তিনি দায়িত্ব পালনের ফাঁকে বিল্টুর মধ্যে আশ্রয় খুঁজছিলেন। একদিন দেখলেন সেখানেও দুয়ার বন্ধ হয়ে গেছে। কেজি 1-এ পড়া বাচ্চার এখন আর দাদু নয়, তার মা পড়াবে। একদিন তার বৌমা শুনিয়ে দিল, এখনকার দিনের ইংরাজি উচ্চারণে আপনি পড়াতে পারবেন না, এখন থেকে বিল্টুকে আমি পড়াবো। ভেবে পান না মতিবাবু, বৌমা তো বাংলা মিডিয়াম স্কুলের মাধ্যমিক পাস। তাহলে নাতির সাথে তার আজকাল খুব কম কথা হয়। মনের মধ্যে তুলে রাখা রূপকথার গল্পগুলো ফেনিয়ে উঠতে চায়, বেরিয়ে আসতে চায়, কিন্তু সুযোগ কই। ভুলতে বসেছেন মতিবাবু যে তিনি বিল্টুর দাদু, এ বাড়ির বয়োজ্যেষ্ঠ। এখন তিনি সংসারে কতগুলি কাজ সুসম্পন্ন করার যন্ত্র মাত্র। সংসারের এই কাজগুলি তিনি মোটেই কাজ বলে মনে করতেন না, যদি না বিল্টুর দরজা তার কাছে বন্ধ হয়ে যেত। ছেলে বৌমা কারোরই ইচ্ছা বা সময় নেই ছোট্ট ছেলেটাকে সময় দেওয়া। খোকন ব্যস্ত অফিস নিয়ে, বৌমার ব্যস্ততা ঘরকন্না নিয়ে।
তার মহিলা সমিতি নিয়ে। বিল্টুই বোঝে দাদুর সাহচর্য কত মিষ্টি। ফাঁক পেলে দু একবার বিল্টু এসে জড়িয়ে ধরে, দাদু কোলে তুলে নেয়। দাদুর বুকটা ঠান্ডা হয়, কি অসীম মমতায় ভরে যায় মন। বিল্টু দাদুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে দু আঙুল দেখিয়ে বলে, একটা এইটুকু ছোট্ট গল্প বলো না দাদু, আমি শুনেই দুধ খেতে চলে যাব। আবেগে চোখের জল সামলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই একটা এইটুকু গল্প বলে দেন। এবার মায়ের ডাক শোনা যায়। কোল থেকে হুড়মুড়িয়ে নেমে পড়ে বিল্টু। যাই বলে মায়ের ডাকে সাড়া দিয়ে দৌড় লাগালো। দাদু চেয়ে থাকেন অসহায়ভাবে। যখন অফিস করতেন তখন রুটিনে বাঁধা জীবন ছিল, কিন্তু সেই জীবনে ব্যস্ততা সমস্যা থাকলেও মনের আবেগ ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল। খোকন জন্মেছিল তাদের বিয়ে 7 বছর পর। সরলাকে হারিয়ে তিনি খোকনের মধ্যে সরলাকে পেতেন। সংসারের কোনো সমস্যায় তার সমস্যা মনে হতো না। খোকনের সব কিছু নিজের হাতে করতে করতে স্নেহে ভালোবাসায় তিনি বুঁদ হয়ে থাকতেন। জানতেন সংসারে কেউ তার নিজের আছে, কিন্তু এখন এরাও তার সব নিজের, কিন্তু এদের কাছে তিনি পর হয়ে হয়েছেন অতিরিক্ত। তিনি ভাবেন, এই যে নিজের ছেলে বৌমা নাতিকে নিজের করে ভাবা, এটা কি তার অন্যায়? একদিন খোকন খুব জ্বর নিয়ে বাড়ি ঢুকলো। মতিবাবুই দরজা খুললেন। অসময়ে ছেলেকে দেখে, বিশেষ করে তার চোখে মুখের অবস্থা দেখে কপালে হাত দিয়ে দেখছেন উদ্বিগ্ন মনে। তোর কি শরীর খারাপ? মুখ চোখ কেমন টসটস করছে। ছেলেটা বাবার হাত সরিয়ে দিয়ে বলল, সরো তো, ভেতরে যাই, তেমন কিছু হয়নি বলে ঘরে ঢুকে শুয়ে পড়ল। বৌমা ডাক্তারের কাছে ফোন করলো। তিনি দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন বৌমা থার্মোমিটার দিচ্ছে। আর না থাকতে পেরে ঘরে ঢুকে বললেন, কত জ্বর বৌমা? ওর মুখ চোখ তো একদম ভালো লাগছে না, একেবারে থমথম করছে। বৌমা বলল, ওই খানিকটা জ্বর এসেছে, ডাক্তারবাবুর চেম্বার সেরে আসবেন, আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি যান, বিশ্রাম করুন, আমি দেখছি। মতিবাবুর মনে হলো কে যেন চাবুক মারল তার মুখে। তার ছেলের এত জ্বর, কতটা জ্বর তাও জানার অধিকার নেই তার। খোকনও অক্লেশে হাত নেড়ে দিল তাকে চলে যাওয়ার জন্য। উনি বেরিয়ে এলেন। সন্ধ্যের দিকে ডাক্তারবাবু এলেন। মতিবাবু অসুস্থ ছেলের মাথার কাছে বসার অনুমতি পাননি। বার 2-3 ছেলে মাথার গোড়ায় যেতে পেরেছিলেন। জ্বরে ছেলের মুখ চোখ রাঙা, বরফের ব্যাগটা কপালে আস্তে আস্তে চেপে দিচ্ছিলেন। খোকন খুব আস্তে আস্তে আহ আহ বলে আরামের আওয়াজ করছিল। খানিক পরে চোখ মেলে তাকে দেখে রাঙা চোখে বলল, তুমি কেন? সবিতা কোথায়? বললেন, বৌমা তো রান্না করছে তাই। না, আমার লাগবে না, তুমি যাও বলে কষ্টে পেছন ফিরে শুলো। সেবারে খোকন টাইফয়েডে ভুগেছিল বেশ কিছুদিন। গত পরশু বিল্টু স্কুল থেকে এসে কেন জানা নেই খুব বমি করতে আরম্ভ করলো। বেচারার চোখ লাল হয়ে গেছে, কেমন অসহায় লাগছে। বৌমা বিল্টুকে ধরে আছে, আর মতিবাবু ওই পাত্রটা বদলে দিচ্ছে। মতিবাবু গামলা এনে দিচ্ছেন, বৌমা ছেলেকে কাছে নিয়ে বাকি সব তদারকি করছে। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল দাদুভাইকে ওইভাবে দেখে। খুব ইচ্ছে করছিল দাদুভাইয়ের কাছে বসতে। একটু পরে ওর মা বলল, এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো, ওষুধ পড়েছে, ঘুমানো দরকার। কি যে খাও বন্ধুদের সাথে বলে শ্বশুরমশাইকে বলল, আপনি যান নিজের ঘরে, ও এখন ঘুমোবে বলে ছেলের গায়ে চাদরটা টেনে দিয়ে বালতি গামছা নিয়ে চলে গেল। মতিবাবু অসহায়ভাবে নাতির দিকে চেয়ে রইলেন। একটা গল্প বললেই এক্ষুনিও ঘুমিয়ে পড়ত, কিন্তু তার তো উপায় নেই।
মতিবাবু খুব অসহায়ভাবে পেছন ফিরলেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে ফিস ফিস করে ডাক, দাদু একটা গল্প বলো না, মা তো এখন ঘরে নেই। হায় রে অবুঝ শিশু, কষ্টে যেন মরে গেলেন। তাই তিনি কিছু না ভেবে বসে পড়লেন বিল্টুর পাশে। তার মাথায় হাত দিতে দিতে আস্তে আস্তে বলতে লাগলেন ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, যেটা বিল্টুর বড় প্রিয়। একটু বাদেই ঘরে যেন বজ্রপাত হলো। বৌমা ঘরে ঢুকে বলল, আপনি আবার ওই ভূত প্রেত রূপকথার যত সব আজে বাজে গল্প বলছেন? আপনাকে না বারণ করেছিলাম এসব বাজে গল্প ওর কাছে করবেন না? ওর তো প্র্যাকটিক্যাল সম্বন্ধে কোনো ধারণাই হবে না, কেবল ভূতের ভয় পাবে, না হয় রূপকথার রাজ্যের অবাস্তব কল্পনা করতে শিখবে। আপনাকে আমি নিজের ঘরে যেতে বলেছিলাম, কথা শুনলেন না তো। এতক্ষণে বিল্টু চোখ টিপে চোখ বন্ধ করে ফেলেছে। মতিবাবু হনহন করে হাঁটছেন আর এই সব কথা ভাবছেন। ভাবতে ভাবতে মাথাটা কেমন গরম হয়ে গেল। দেখলেন বাড়ি থেকে বেশ অনেকটা দূরে এসে পড়েছেন। একটা পার্ক সামনে দেখে তার মধ্যে ঢুকে ঘাসের উপর বসে পড়লেন। হাসলেন, বড় দুঃখের হাসি। এ সময় পার্ক, এখন তো তার দুধ আনার সময়। না থাক, আর পিছু ফিরবেন না। উনি চলে এসেছেন ও বাড়ি ছেড়ে। ওর দম বন্ধ হয়ে আসছিল ও বাড়িতে থাকতে। এমন সময় একটা ছেঁড়া প্যান্ট জামা পরা বছর 8-9-এর ছেলে এলো কাছে। একটা টাকা চাইলো তার কাছে। অন্যমনস্ক হয়ে পকেট থেকে একটা টাকা বার করে দিলেন। সঙ্গে ছিল 10 টাকা। সেই থেকে রোজগার করে এসে ছেলেটা দেখে ওই দাদুটা তখনও বসে আছে। ও কাছে গিয়ে বলল, ও দাদু, বাড়ি যাবে না? মতিবাবু ঘোরের মধ্যে বললেন, না রে, যাব না। হঠাৎ কি মনে হলো, বললেন, গল্প শুনবি? আপন মনে বিড়বিড় করলেন, বিল্টুটা গল্প শুনতে বড় ভালোবাসে। ছেলেটার চোখ চকচক করে উঠল। তুমি গল্প বলবে? হ্যাঁ রে, শোন তবে, বলে তিনি বলতে আরম্ভ করলেন ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প। গল্পটা শেষ হয়নি বিল্টুকে বলা। দেখতে দেখতে বেশ কটা বাচ্চা জুটে গেল তার কাছে। তাদের নানান ফরমায়েশ, ও দাদু, সেই রাজার গল্পটা বলো না। একটা গল্প শেষ হতে না হতেই আর একটা, দাদু একটা ভূতের গল্প বলো। এমনি একটার পর একটা গল্প ফরমাইশ করে বাচ্চারা, আর দাদুও বলে যায় নিজের মতো করে। বাচ্চাদের ভোলাতে তো বেশি সময় লাগে না, শুধু তাদের মনটা পড়ে নিতে হয়। দেখতে দেখতে সূর্য মাথার উপর উঠল। পার্কে এসে বসেছিলেন সাদা কাপড় পরা, সাদা পাগড়ি মাথায় দেওয়া এক মধ্যবয়স্ক মানুষ। অনেকক্ষণ ধরে উনি সব দেখছেন আর মজা পাচ্ছেন, গল্প শুনছিলেন। রোদের দিকে তাকিয়ে মতিবাবু বললেন, অনেক বেলা হয়ে গিয়েছে, যা যা তোরা খাবি না? দুপুর তো গড়িয়ে যাবে, এবার পালা পালা এখন। দাদু, তুমি বাড়ি যাবে না? মতিবাবু একটু থমকে বললেন, যাবো ক্ষণ, তোরা যা। বাচ্চারা কলকল করতে করতে চলে গেল। মতিবাবু একটা বড় গাছ দেখে তার ছায়ায় গিয়ে শুয়ে পড়লেন। বাচ্চাদের সাথে এতটা সময় কাটিয়ে মনটা একদম আনন্দে ভরে গেছে। বড় হালকা লাগছে নিজেকে। একবার মনে হলো কিছুই খাওয়া হয়নি সকাল থেকে, তবুও খিদে তেষ্টার কোনো বালাই নেই। মনে আনন্দ থাকলে আর কি চাই? সাদা পোশাক পরা লোকটি এবার মতিবাবুর দিকে এগিয়ে এলেন। আস্তে করে বললেন, বাড়ি যাবেন না? মতিবাবু চুপ করে রইলেন। ভদ্রলোক বললেন, বাড়ি থেকে পালিয়েছেন। এবার মতিবাবু গলা খুলে হা হা করে হাসেন। দারুণ বলেছেন, অনেকটা সেই রকমই বটে। আর ফেরার ইচ্ছা নেই, আর কিছু ভাবিনি। সাদা পোশাকের ভদ্রলোক এবার হাত জোর করে করলেন, আমি শ্রীময়, কোনো সন্ন্যাসী নই। তবে আমফানের ঝড় জলে সাগরের বন্যার হাত থেকে রক্ষা পাওয়া কটা বাচ্চা এখন আমার জিম্মায়। বাচ্চাগুলো এখন অনাথ। আসুন না আমরা দুজনে মিলে ওই বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাই সুস্থ জীবনের পথে। ওরা বড্ড অসহায়, তাদের গল্প শুনিয়ে শৈশবটা আবার ওদের ফিরিয়ে দেবেন। কষ্টে দুঃখে ওরা কেমন ভয়ে ভয়ে থাকে। বন্যা ওদের সব খেয়ে নিয়েছে। যাবেন আমার সঙ্গে?
খানিক অপলকে তাকিয়ে থাকেন মতিবাবু ওর দিকে, তারপর উঠে পড়ে বললেন, চলুন দেখি এই বুড়োটা আপনার বাচ্চাদের শৈশব ফেরাতে পারে কি না। গল্পটা আমার খুব ভালো লেগেছে। এই গল্পটা কেমন লাগলো সকল ইউটিউব বন্ধুদের আমার কাছে জানানোর অনুরোধ রইল। গল্পটির লেখিকা কৃষ্ণা দাস সেন।